আমরা এমন ভাবে আছি যে আমার জীবনটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আমি জানি না কালকে সকালে কি হবে। আমি এই রাতটা সার্ভাইভ করব কিনা আমরা জানি না। আমরা এই অবস্থায় আছি, আমরা হলের মধ্যেও নিরাপদ না, ক্যাম্পাসের মধ্যেও নিরাপদ না, আর আমরা মেডিকেলও নিরাপদ তো না। আমরা হলের মধ্যে এখন বসে আছি সবাই একত্রে, রাত্রে অ্যাটাক হতে পারে, রাত্রিবেলা কারেন্ট বন্ধ করে দেওয়া হবে এবং বাইরের মানুষ এনে হলের মধ্যে অ্যাটাক করা হবে। আমরা এখনো রাজপথে আছি এবং এই রাজপথে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। যেমনটা বললাম, আমি আসলে জানি না আমি আগামী কালের সকাল পর্যন্ত আমি আসলে সার্ভাইভ করব কিনা। কিন্তু আসলে যেটা হচ্ছে এটা কখনোই মানাই যায় না। মনে হচ্ছে যে দেশটার অবস্থা আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা। আজকে আমি যা দেখেছি, মানুষ দলে দলে মানুষ দৌড়াচ্ছিল যা বাঁচানোর জন্য। এটা একটা মানে আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা এই দেশে। আমরা কোটা সংস্কার চেয়েছি, যৌক্তিক সংস্কার, সেটা নিয়ে তো আলোচনায়ও আসা যেত, ভাবা যেত, তারা কিছুই করলো না। তারা সরাসরি হামলায় গেল, সরাসরি হামলা। আসলে আমি যতটুকু না শারীরিক ভাবে আহত হয়েছি তার চেয়ে বেশি মানসিক ভাবে আহত হয়েছি। আমি আজকে আসলে যা দেখেছি আমি আমার জীবনে দেখিনি। আমি আহত হয়েছি, তারা ইট মেরেছিল, আমার হাঁটুতে ইট মেরেছে। এছাড়া হচ্ছে সাইডে হাতটা আমি নাড়াতে পারতেছি না, এদিকে হচ্ছে তারা লাঠি দিয়ে মানে আমাকে মেরেছে। আর আহ, আমরা আসলে এতদিন ভাবতাম যে মেয়েদেরকে আসলে মারা হয় না, মারলেও হচ্ছে মেয়েদেরকে একটু কম মারা হয়, কিন্তু ছেলেদেরকে মারা হয়। কিন্তু আজকে আমরা আসলে যেটা দেখেছি এটা লিটারালি একটা অসভ্যতামি। মেয়েদেরকে ধরে 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 এক হাত দিয়ে আরেক সাইডে লাঠি দিয়ে পিটানো হয়েছে, এক মেয়ের চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা হচ্ছে শেষ পর্যন্ত দৌড়ে দৌড়ে গিয়ে ভার্সিটির বাসগুলো ছিল ফুলর রোডে, ওই বাসগুলোর মধ্যে আমরা আশ্রয় নিয়েছিলাম। সেই বাসগুলোর মধ্যে তারা না ঢুকতে না পেরে বাসের বাইরে থেকে জানালা দিয়ে ইট মারতেছিল এবং আমরা কোনো মতে আমাদের মাথাটা লুকিয়ে রাখতেছিলাম। ইটগুলো আমাদের গায়ে এসে পড়তেছিল, আর কাচের ভাঙা কাঁচগুলো জানালার এগুলো এসে আমাদের গায়ে পড়তেছিল। এমন একটা অবস্থা। তারপরে আমরা ঢাকা মেডিকেলে গিয়েছি। ওখানে আমরা ভেবেছি যে হসপিটালে আমরা নিরাপদ, ওখানেও আমরা নিরাপদ ছিলাম না। তাদের তাদের সাঙ্গপাঙ্গরা তারা দল বেঁধে ওখানে গিয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির ভিতরেও ঝামেলা করেছে। ঢাকা মেডিকেলের বাইরে তারা দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিল, অস্ত্র টস্ত্র সহ, লাঠি এগুলো সহ। আমরা এখন আমরা হলের মধ্যেও নিরাপদ না, ক্যাম্পাসের মধ্যেও নিরাপদ না, আর আমরা মেডিকেলেও নিরাপদ তো না। আমরা হলের মধ্যে এখন বসে আছি সবাই একত্রে, রাত্রে অ্যাটাক হতে পারে, রাত্রিবেলা কারেন্ট বন্ধ করে দেওয়া হবে এবং বাইরের মানুষ এনে হলের মধ্যে অ্যাটাক করা হবে। এটা আমরা যতটুকু অনুমান করতে পেরেছি, এই জন্য আমরা হচ্ছে সবাই ওইভাবে বসে আছি। আমরা আমরা এমন ভাবে আছি যে আমার জীবনটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আমি জানি না কালকে সকালে কি হবে। আমি এই রাতটা সার্ভাইভ করব কিনা আমরা জানি না। আমরা এই অবস্থায় আছি এবং এখানে আমাদের উপরে হামলা করার জন্য ক্যাম্পাসের বাইরে থেকে বিভিন্ন আপনার 15-16 বছর বয়সী বা 20 বছর বয়সী এরকমের ছাত্রলীগ করে, বা আমি আসলে জানি না তারা কি করে, কিন্তু তাদেরকে গাড়ি ভরে ভরে ক্যাম্পাসের মধ্যে আনা হয়েছে বহিরাগত, এবং তারাই দেখা যায় যে হামলা করেছে। এবং আমাদের হয়তো আমার ক্যাম্পাসের ছাত্রলীগ ভাই যারা তারা হয়তো করলেও হয়তো ওইভাবে মেয়েদের উপরে গায়ে হাত তুলতো না। ওরা ছিল বলেই ওরা আজকে মেয়েদের গায়ে হাত তুলছে। ওরা কোনো কিছু পরোয়া করে না এবং আমাদের ক্যাম্পাসের মধ্যে বহিরাগত এসে আমাদের উপরে হামলা করে। আজকে খুবই অসহায় লাগছে যে আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা, ভার্সিটি পড়ো একটা স্টুডেন্ট 16-17 বছর বয়সী একটা পাপী নেতার কাছ থেকে তার জীবনটা বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতেছিল পুরো ক্যাম্পাস জুড়ে, ফুলার রোডে, ভিসি চত্বরে। মেয়েরা ছেলেদের হলে লুকিয়েছিল, এমন অবস্থা হয়েছে। আপনার কাছে আমি দুটা বিষয় জানতে চাই। এক হলো, আপনি বলছেন ওরা এমনটা করেছে, ওরা ইট মেরেছে, ওরা আক্রমণ ওরা বলতে কাদেরকে আপনি বলছেন? এখানে আহ আসলে আহ স্বাভাবিকভাবে যে এই এটা আসলে ছাত্রলীগের পক্ষ থেকেই আসে। আর এছাড়া ক্যাম্পাসের মানুষ ছিল, ক্যাম্পাসের বাইরে থেকেও আনা হয়েছিল ভাড়া করে বহিরাগত ছেলে। হ্যাঁ, আনা হয়েছিল, তার মানে ছাত্রলীগ এনেছে বহিরাগতদেরকে এবং তাদেরকে সাথে নিয়ে আপনাদের উপর আক্রমণ করেছে। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আপনি কি
মানে আপনিও কি আমি রোকেয়া হলে? অ্যাকাউন্টিং, হ্যাঁ, না আমি কোন হলে আছেন? শামসুন্নাহার এবং হল। শামসুন্নাহার হল, রোকেয়া হলের অনেকেই দেখলাম যে, তবে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন বললেন? অ্যাকাউন্টিং এ? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। জি। জি। এখন আপনি বলছেন আজকে রাতেও হামলা হতে পারে, এই খবরটা আপনাদেরকে আপনি কিভাবে পেলেন, এবং এটার আসলে বাস্তবতা কতটুকু এই মুহূর্তে? কি আপনি ওই ওই সংখ্যায় আপনারা রয়েছেন যে হামলা হতে পারে রাতেও? আহ জি, এই শঙ্কায় আমরা রয়েছি। এখন এই খবর দেখা যায় যে আমাদের ভিতরের খবরও তারা অনেক ভাবেই জানে, আর আমরাও আহ কিছু কিছু ভাবে কিছু খবর বাইরে আসে, বা তাদের ভিতর থেকেও অনেক অনেক সময় কিছু খবর, যে তারা তো দেখা যায় যে তারাও আচ্ছা, মানুষ, কারোরই আসলে সামনে থেকে এতগুলো মানুষকে এইভাবে রক্তাক্ত দেখতে ভালো লাগে না। তখন তাদের মনুষ্যত্ব যখন জেগে ওঠে, তাদের মধ্যে অনেকে অনেক সময় আমাদেরকে কিছু কিছু ইনফরমেশন দেয়। কি আর কারণে আক্রমণটা হামলা করেছে, যেমন, হামলাটা কখন করেছে, কি কারণে করেছে এ পর্যন্ত আপনারা জানতে পেরেছেন কিনা? আর পাশাপাশি হলো কতজন আহত হয়েছে এবং কি ধরনের আক্রমণের শিকার হয়েছেন, ওই আক্রমণের গভীরতাটা কেমন, বা ওইটার একটু জানতে চাই, কি ধরনের কতটুকু আহত কতজন হয়েছে? আহত হয়েছে এটা আসলে আহ, অনেক, যার জন্য এটার হিসাবটা নেই। এটা আপনার 150 শতাধিক, 200রও বেশিও হতে পারে। আর এত মানুষ যে আমরা সব। আপনি মিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন অদিতি, আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করে বলতে হবে। জি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, আমরা লাইভ অনুষ্ঠানটি চাই যেন সবাই দেখুক, এবং স্টেটমেন্টটি খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিচ্ছেন অদিতি। জি বলুন অদিতি, প্লিজ। আমার কথা কি এর আগে হ্যাঁ, শুনেছি শুনেছি শুনেছি, এক লাইন মিস হয়েছে। জি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, সব শোনা গেছে, বলুন আপনি। হুম। ছিল, অনেকেই আহত হয়েছে, ছেলে এবং মেয়ে। আর আসলে হামলা করার কারণটা আহ আবার মিউট হয়ে গেছেন, আবার মিউট হয়ে, আপনার হয়তো কোনো একটা ফোন আসছে বারবার। হ্যাঁ, বলুন। হামলা করার কারণটা আমার হয়তো, আমি জানি না, আমার বাইরে কিছু হয়েছে, হামলা হচ্ছে, জানি না। সবাই আমাকে বারবার ফোন দিচ্ছে, এখন ওনাদের হয়তো আমাকে দরকার, ফোন দিচ্ছে বারবার, খুঁজতেছে। আমি হ্যাঁ হ্যাঁ, দ্রুত বলুন। শেষ করে যাব। হামলা হুম। করার কারণটা ওনারা বারবার বলছে আমরা রাজাকার, এবং এটা একটা কারণ। আর একটা কারণ যে আপনারা দেখেছেন, আমরা কোটা আন্দোলন নিয়ে এতদিন রাস্তায় ছিলাম শিক্ষার্থীরা। স্বাভাবিকভাবে যখনই কেউ কোনো প্রোটেস্ট করে, তখন আবার হ্যাঁ, আবার মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে বলুন, কথাটা শেষ করে এরপর আপনি যাবেন, সমস্যা নেই, আপনাকে হয়তো ডাকছে সেখানে। জি। আবার মিউট হয়ে গেছে, আবার মিউট হয়ে গেছেন। জি, বলুন বলুন, আর এখন আজকে বলুন। হচ্ছে আমাদেরকে বারবার বলা হচ্ছিল যে আমরা রাজাকার, আমাদের এদিকে রাজাকারের ঠাঁই নেই, এই আর কি। আচ্ছা, মানে আপনারা রাজাকার, আপনাদের ঠাঁই নেই, এই কারণে আপনাদেরকে আক্রমণ করা হয়েছে, এবং এই বলে আপনাদেরকে আক্রমণ করা হয়েছে। তা আপনাদের মানে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটির ব্যাপারে আপনাদের অভিমত কি? আপনারা এই ধরনের স্লোগান কেন দিয়েছেন? এই কথাটা, শেষ কথাটা বলে আপনি যাবেন শুনে। হ্যাঁ, এখন দেখেন, কেউই নিজেকে স্বেচ্ছায় রাজাকার বলে না, বিশেষ করে আমাদের দেশে থেকে তো এটা কেউই করবে না। মানুষ, আমি রাজাকার, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটা জাস্ট মানুষের ক্ষুব্ধ হয়ে, তার মানুষ আসলে কতটা কষ্ট পেলে নিজেকে নিজে রাজাকার বলে, এটা আসলে ভেবে দেখার বিষয়। মানুষ ক্ষুব্ধ হয়ে এটা বলেছে, কারণ যেখানে মুক্তিযোদ্ধাদের যে রেশিওটা, সেটা আমার মোট জনসংখ্যার 0.5%। বাকি কি 99.5% সব কি রাজাকার? তা তো না। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি কেন রাজাকার হব? আমি একটা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি, এবং এই দেশে রাজাকারদের বিচার হয়ে গেছে, তাহলে আমাকে কেন রাজাকার শুনতে হবে? এবং এই দেশে, একটা দেশের 98%, 99% তো রাজাকার না। সেই যুদ্ধের সময় 7 কোটি ছিল জনসংখ্যা, 7 কোটিকে সশস্ত্র সংগ্রাম করেছিল, করেনি। এবং তারা যেভাবে রাজাকার বলল সবাইকে, তাতে মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিরা পাবে? তাহলে তো সেই হিসেবে মনে হয় যে 30 লক্ষ যে শহীদ ছিল, তাদের সন্তান নাতি নাতনিদেরও তারা রাজাকারই মনে করছে, কারণ তাদের জন্য কিন্তু কোনো কোটা নেই। শহীদদের জন্য কিন্তু কোনো কোটা নাই, শহীদদের নাতিপুতিদের জন্য। তাহলে তারাও কি রাজাকার, 30 লক্ষ শহীদের নাতিপুতিরা? না, আচ্ছা, একটা যৌক্তিক যুক্তি আপনি তুলে ধরেছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী বলেছে যে রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? পাবে তো মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে।
এরপর থেকে আপনাদের এই স্লোগানটি শুরু হয়েছে। এখন আজকে আবার প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, আপনাদের আন্দোলন কি এভাবে আপনারা চালিয়ে যাবেন? এখন এই আক্রমণের ফলে আপনাদের আসলে আন্দোলনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, বা আপনারা কি এখনো রাজপথে আছেন, থাকবেন, কি করবেন আপনারা? আমরা এখনো রাজপথে আছি এবং এই রাজপথে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। যেমনটা বললাম, আমি আসলে জানি না আমি আগামী কালের সকাল পর্যন্ত আমি আসলে সার্ভাইভ করব কিনা, কিন্তু আসলে যেটা হচ্ছে এটা কখনোই মানাই যায় না। মনে হচ্ছে যে দেশটার অবস্থা আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা। আজকে আমি যা দেখেছি, মানুষ দলে দলে মানুষ দৌড়চ্ছিল যা বাঁচানোর জন্য। এটা একটা মানে আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা এই দেশে। আমরা কোটা সংস্কার চেয়েছি, যৌক্তিক সংস্কার, সেটা নিয়ে তো আলোচনায়ও আসা যেত, ভাবা যেত, তারা কিছুই করলো না। তারা সরাসরি হামলায় গেল, সরাসরি হামলা। তার মানে আপনারা আন্দোলন থেকে পিছিয়ে আসছেন না, আপনারা জীবন উৎসর্গ করেছেন। ব্যাপারটা এরকম যে এখন আজকে রাতে আপনাদের উপর হামলা হতে পারে এটা জানা সত্ত্বেও আপনি পিছপা হচ্ছেন না, আপনারা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন না, আপনারা আন্দোলনে রয়েছেন। এ হলো আপনাদের অবস্থান। অদিতি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। আপনি কিছুক্ষণ যদি থাকতে পারেন থাকুন, আর কিছু না বলার থাকলে আমি পরবর্তী আলোচকের কাছে যাচ্ছি, যতক্ষণ না, পারেন আমার থাকুন, নাও যান। আমার আসলে যেতে হবে। আমার হ্যাঁ, একটু যেতে হবে, আমি আপনি, হ্যাঁ, করতেছি আপনি যান, সমস্যা নেই। আপনি, না। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আশিকুর রহমান জিম, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের আসলে জি, বলুন বলুন অদিতি, বলুন, কিছু যে বলবেন? আমাদের আমাদের দিনে যা ছিল, এখন অবস্থা আরো শোচনীয়। আমরা সবাই জীবনটা হাতে নিয়ে বসে আছি। আমরা সবাই জাস্ট জীবনটা হাতে নিয়ে একত্র হয়ে বসে আছি। আমাদের হলে ম্যামদের কিন্তু ডিউটি নেই, তারা পেনশন স্কিমে সবকিছু বর্জন করেছিল, তাও ম্যামরা রাত জেগে এখন ডিউটি দিচ্ছে। জাস্ট হুম। ধন্যবাদ সবাইকে।